ভারতবর্ষে আসে, বিশেষ করে হিন্দুরা যেভাবে এসছেন এখানে। আজকে যারা আমাদের পূর্ববর্তী যারা আমাদের জেনারেশন কত কষ্টের মধ্যে আজকে ভারতবর্ষে এসে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, সব কিছু ছেড়ে এসে তারপর আজকে ভারতবর্ষে আসার পর কী সব সমস্যা হয়েছে, কত লোকের প্রাণ গেছে, কত লোককে, কত মা বোনদের তাদের দর্শন করা হয়েছে, বাদ রাখেনি এমন কিছু নাই যেটা করেনি তৎকালীন সময়ে, এই শুধুমাত্র এক বিভাজনের কারণে। আজকে সেগুলো স্মরণ করার বিষয়। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে রাখছি। আমরা তখন একদমই ছোট, তখন দেখতাম এখানে যে এখানে যারা পরবর্তী সময়ে বাংলাদেশ পাকিস্তান থেকে আসে, তখন ইস্ট পাকিস্তান থেকে ওনাদেরকে বলা হলো যে তোমরা দণ্ডকারণ্যে যেতে হবে। তাপসবাবুরা হয়তো জানতে পারে কী কান্না, যে দণ্ডকারণ্যে কেন যাব না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক করেছে সবাইকে বিভিন্ন ক্যাম্পে যেতে হবে, দণ্ডকারণ্যে সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। আপনারা সবাই জানেন যে কুপার্স ক্যাম্প ও রানাঘাট ক্যাম্প, সেটা পশ্চিমবাংলায়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন যে ক্যাম্প শিবির তৈরি করেছেন সেখানে থাকার তার ব্যবস্থা করে, এবং তার মধ্যে নদিয়ার যে কুরপাস ক্যাম্প অন্যতম। আপনারা যদি ইতিহাস পড়েন, নরকের থেকেও অধম অবস্থা ছিল, নরকের থেকেও অধম সেই ক্যাম্পগুলো। দণ্ডকারণ্য, মরিচঝাঁপি হত্যাকাণ্ড আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সব শরণার্থীকে জায়গা দিতে না পারায় উড়িষ্যা ও মধ্যপ্রদেশের প্রত্যন্ত ও পাথুরে জায়গা, সেখানে এই দণ্ডকারণ্যে পাঠানো শুরু করে। পরবর্তীতে 1979 সালে সুন্দরবনের যে মরিচঝাঁপি, সেখানে আশ্রয় নেওয়ার জন্য যখন উদ্বাস্তুরা জোর করে সেখানে থাকার চেষ্টা করে, আপনারা সবাই ইতিহাস জানেন যে তাদেরকে কিভাবে মেরে কেটে কেটে তাদেরকে জলের মধ্যে ফেলে দিয়েছে সে হারমাত বাহিনী। আমরা সবাই জানি এগুলো, জ্যোতিবাবুর ঘটনা আপনারা সবাই মনে আছে কি অবস্থা ছিল সেখানে। এক তো নিজের ভিটে বাটি ছেড়ে একবার আসলো, আবার এখানে এসে পুনর্বাসনেরও ব্যবস্থা ছিল না। এটা হঠাৎ কথা নাই বার্তা নাই, হঠাৎ করে বলল যে না, কালকের থেকে ভারতবর্ষ ভাগ হবে। তাহলে এই বিভীষিকার জন্য কারা দায়ী? এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এটা আমাদের, যেহেতু 1947-এর 15 আগস্টে আমাদের স্বাধীন হয়েছে, এর আগের দিন আমাদের এই বিষয়টা উনি বললেন যেটা পালন করা খুব দরকার। এবং এতে করে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে নেক্সট জেনারেশনকে এটা জানানো খুব প্রয়োজন। ব্রিটিশ সরকার সবসময় চেষ্টা করেছে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল চালু রেখেছে, যাতে করে ওনারা এই ভারতবর্ষকে আরামসে তারা পরিচালনা করতে পারে। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন অলরেডি যে ভাইসরয় যখন লর্ড মাউন্টব্যাটেন তাড়াহুড়ো করে এই ডিসিশন নিয়েছেন যে তাড়াতাড়ি করে যেতে হবে, এবং স্যার সিরিল র্যাডক্লিফ, যে নাকি কোনোদিন ভারতবর্ষে আসেনি, ভৌগোলিক অবস্থাও ভারতবর্ষের জানেন না, এখানকার যে সামাজিক পরিস্থিতিও উনি জানেন না, যেটা বললেন যে একটা লাইন টেনে দিয়েছেন যে জমি ওই দিকে বাড়ি এদিকে, এমন একটা অবস্থার মধ্যে একটা লাইন টেনে দিল, এবং তাতে করে এই যে সীমা রেখা যেটা ডাকলো, লাখ লাখ মানুষের জীবন নরকে পরিণত হয়েছে। আমরা সবাই জানি এই বিষয়গুলো। আজকে এখানে যে ডাইরেক্ট অ্যাকশন ডে এই মুসলিম লীগ সেখানে ডাকলেন কবে? দেশভাগের আগে 1946 সালের 16ই আগস্ট কলকাতায় গ্রেট কিলিং ডে। অ্যাকশন শুধু হিন্দুদের, তাদের সেখানে একটা ভয়াবহ অবস্থায় সেখানে গ্রেটার
গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কথা আমরা সবাই জানি। হাজার হাজার মানুষ সেখানে হিন্দু যারা আছেন তাদের প্রাণ হারান এবং পুরো কলকাতা একটা রক্তাক্ত রূপ নেয়। এরপরই দেখা গেল নোয়াখালী তো একই অবস্থা, সেম। আমার পূর্ববর্তী বক্তারা বিস্তৃতভাবে এখানে করেছেন। শুধু তাই নয়, অনেকে ধর্মান্তরকরণ পর্যন্ত করেছেন সেখানে, ধর্ষণ, অগ্নিসংযোগ বাদ নেই আর। তো এই যে ঘটনাগুলো, এগুলো আমাদের নেক্সট জেনারেশনকে বলা। আমরা তো ভাবলাম জন্মের পরেই স্বাধীন দেশে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা আত্মবলিদান হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে আজকে স্মরণ করার দিন। আবার যাদের কারণে আমাদের এই দুর্বিষহ অবস্থা হয়েছে, তাদের সম্পর্কেও আমাদের জানা উচিত এবং এই ধরনের অবস্থা আর ভবিষ্যতে যাতে না হয়, একটা যেন বন্ধন, যেন আমাদের মানবিকতার বন্ধন, সেটা যেন সুদৃঢ় হয়। তার জন্যই কিন্তু আজকের এই যে আমরা এই অবজারভেন্স অফ পার্টিশন হরর, সেটা আমরা পালন করছি। আজকে এখানে যেটা একটু আগে বললেন যে ট্রেন, লাহোর থেকে ট্রেন এসছে, ঢাকার থেকে ট্রেন এসছে। এই ট্রেনগুলোতে যখন দেখা গেল, যখন আসছে এখানে, শুধু লাশ, কেউ জীবন্ত নেই। এবং এই ট্রেনগুলোর নাম কি ট্রেন দিয়ে নাম দিয়েছে? ঘোস্ট ট্রেন। মানে ভাবুন আপনারা কি অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের খুব আনন্দের দিন, নো ডাউট। কালকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস আমরা নিশ্চয়ই পালন করব, কিন্তু এর পেছনে এই যে ভারতকে ভাগ করলো, আমাদের শরীরের একটা অঙ্গ কেটে নেওয়া হলো। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো অবস্থায় প্রথমে কিন্তু উনি রাজি হননি যে দেশ ভাগো, উনি চাননি। কিন্তু যখন এই গ্রেট ক্যালকাটা কিলিং হলো, তারপর কিন্তু উনি বললেন যে না, অসম্ভব। আগে ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাকে আগে ভাগ করতে হবে। কারণ একটা কনস্পিরেন্সি চলছিল তখন। কি কনস্পিরেন্সি? অনেকে কি করেছে, পূর্ব বাংলার বহু লোক এবং আমাদের অনেক লোক এতে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। কারণ পূর্ববঙ্গে যে সুজলা সুফলাং যে মাটি সেখানকার, এবং সেখানকার যে নদী নালা এবং সেখানকার যে প্রোডাকশন অনেক বেশি, কিন্তু কল কারখানা ইত্যাদি সব কিন্তু পশ্চিমবাংলায়। তখন বলছিল যদি পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা আমরা যদি একসাথে থাকি, তাহলে কিন্তু আমরা একটা স্ট্রং একটা প্রভিন্স হিসাবে আমরা থাকতে পারবো। সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝে গেছেন। উনি তখন বললেন এই নোয়াখালী কিলিং এবং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরে যে না, ওদের সাথে থাকা যাবে না। আগে ভারত যদি ভাগ করতে হয় তাহলে ত্রিপুরা মানে আমাদের বাংলাকে ভাগ করতে হবে। এবং তারপরেই কিন্তু আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যাকে বলা হয় যে আজকে পশ্চিমবাংলায় হিন্দুদের জন্য থাকার একটা জায়গা কিন্তু অ্যাটলিস্ট হয়েছে, আদারওয়াইজ থাকতো না। কারণ চক্রান্ত ছিল যে এই প্রভিন্স আলটিমেটলি এটা পাকিস্তানের সাথে মিলে যেত। আর যে হিন্দুরা যারা থাকতো সেখানে, তাদের অবস্থাটা ওই কাশ্মীরের মতো অবস্থা হতো। আজকে কিন্তু ওনার দূরদৃষ্টিতে আজকে বুঝতে পারছি। কারণ কাশ্মীরে দেখুন, যেখানে পণ্ডিতদের কিভাবে মেরে তাদেরকে আজকে এই কাশ্মীর ত্যাগ করতে হয়েছিল, আমরা সবাই জানি। এই অবস্থা হিন্দু বাঙালিদের কিন্তু তখন হতো। তো এইগুলো ইতিহাস আমাদের জানানো প্রয়োজন। এবং যে কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে যখন উনি বললেন যে না, আমাদের এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান থাকতে পারবে না, তার জন্য উনি নিজে যখন আত্মবলিদান হয়েছেন শ্রীনগরে। এবং এইটা সবাই জানেন। এই সব যারা কুচক্রীরা যারা আছেন তাদের সম্পর্কে নেক্সট জেনারেশনকে জানানো আমাদের প্রয়োজন। এবং সেই কারণেই কিন্তু আজকের এই যে দেশভাগের ভয়াবহতার যে স্মরণ, সেটার আমার মনে হয় সেটা করা অত্যন্ত প্রয়োজন। আজকে আমাদের ত্রিপুরা নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমি বেশি কিছু বলতে পারছি না, এই কারণে অনেকে অলরেডি অনেক কিছু বলে ফেলেছে। আমি কিছুদিন আগে
শিলচরও আমি গিয়েছিলাম। শিলচরেও অনেকে বলছিলেন আমরা উদ্বাস্তু। আমি জানি না আমার কথাটার মধ্যে অনেকে কতটুকু আমার সাথে একমত হবেন। আমি বললাম যদি নোয়াখালীর এবং আজকে আমাদের ত্রিপুরার যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারির চাকলা রসুন বাদ, কুমিল্লা এবং চিটাগাং এগুলো যদি আমরা দেখি, এগুলো তো ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল। তো যারা এখানে এসছে তারা কিন্তু অল আর দে আর নট শরণার্থী, তারা কিন্তু ডিসপ্লেসড পিপুল। এই কথাটা বুঝতে হবে, আমরা কিন্তু ডিসপ্লেসড। আমাদের অন্যান্য প্রদেশের সাথে আসাম বা অন্যান্য জায়গার সাথে আমাদের তুলনা করলে চলবে না। ত্রিপুরা রাজ্য পুরোটা যদি আজকে ভারতবর্ষে মধ্যে চলে আসতো তাহলে আমাদের অনেকের, এর মধ্যে অনেক লোকের, তারা কিন্তু ভিটেমাটা ছাড়তে হতো না, সব কিছু ঠিকঠাক থাকতো। এই জিনিসগুলো বোঝার খুবই প্রয়োজন। এবং এই বিষয়ে আপনারা যদি রাজমালা পড়েন অনেক কিছু আপনারা জানতে পারবেন, সেখানে অনেক কিছু লেখা আছে। তবু আমি বলবো যে আজকের যেভাবে গণহত্যা, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তকরণ, গণ অপহরণ, নারীদের উপর নির্যাতন এসব হয়েছে এই দেশভাগের কারণে, সেগুলো সবার কাছে, মানুষের কাছে নিয়ে যাওয়া। আমাদের এখানে দুটো, আমাদের ভারতবর্ষের গর্বেই কিন্তু পাকিস্তানের জন্য, আমাদের ভারতবর্ষের গর্বেই কিন্তু আজকে বাংলাদেশের জন্য। এটা আলাদা কোনো রাষ্ট্র ছিল না। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আর ইস্ট পাকিস্তান এখন বাংলাদেশ গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমরা সেগুলো জানি। 1950 সালে আমরা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিতি লাভ করি, আর 1956 সালে পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হিসাবে তারা নাম দেন, এবং 1971 সালে আমাদের রিপাবলিক অফ বাংলাদেশ হন। তো এই যে বিষয়গুলো, শুধু তাই নয়, এই বিভাজন যে হলো, শুধু দেশের মাটির কিন্তু বিভাজন হয়নি। সেখানে বিশেষ করে বাংলা এবং পাঞ্জাব দুটো প্রভিন্সেরই যখন বিভাজন হয়েছে, সেখানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, রয়্যাল ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, রেলওয়েজ, সেন্ট্রাল ট্রেজারি, সেখানেও কিন্তু বিভাজন হয়েছে। ভাবুন ওই দিনগুলোর কি অবস্থা ছিল। একসাথে আর্মি, নেভি, আমরা একসাথে ছিলাম ভারতবর্ষে, ট্রেজারি, তারও পর্যন্ত কিন্তু একটা বাড়িঘর যেমন ভাগাভাগি হয়, এক্স্যাক্টলি সেম ওয়েতে একটা দেশ ভাগাভাগি হলো। আজকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 যখন তারপর রচিত হয়, তারপরে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। আজকে সত্যিই আজকে এই দেশ বিভাজনের পরে আমার পূর্ববর্তী বক্তারা যদিও বলেছেন প্রায় 10 থেকে 20 মিলিয়নের লোক এতে এফেক্টেড হয়েছে। একবার কেউ এই দেশে গেছে, কেউ আমাদের দেশে এখানে এসছে। আজকে এই যে বিষয়গুলো আমাদের সবার জানা উচিত, এবং আমাদের আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে বলা উচিত। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে হর ঘর তিরঙ্গার মাধ্যমে আমরা সবাই পালন করছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা আগে একদিনের জন্য পালন করা হতো, আর আজকে কতদিন ধরে, আজকে 1 সপ্তাহ ধরে আমরা এই হর ঘর তিরঙ্গা আমরা পালন করছি। সবার বাড়িতে বাড়িতে আমরা সেই তিরঙ্গা পতাকা লাগাচ্ছি। এই যে দেশাত্মবোধের ভাবনা, সেটাই তো আমাদের মধ্যে নেই। এবং কত কষ্টের বিনিময়ে, কত স্বাধীনতা সংগ্রামী ফাঁসি কাস্টে হাসতে হাসতে তারা জীবন বলিদান করেছেন। একবারও আমরা এই বিষয়ে কিন্তু ভাবি না। আমি অবাক হই, এখন যারা ড্রাগ এডিকশন নিয়ে ছেলেগুলো, ছোট ছোট ছেলে মেয়েরা ড্রাগ এডিকশনে মত্ত হয়ে আছে, ওদেরকে আমি বলবো এগুলো পড়ো একটু, ভাবো একটু। এগুলোর থেকে বেরিয়ে আসতে গেলে এদের সম্পর্কে, আমাদের যারা মহাপুরুষ তাদের সম্পর্কে জানো। একটা দেশকে স্বাধীন করতে গিয়ে তারা আজকে হাসতে হাসতে জীবন বলিদান হয়েছেন, আর তুমি বসে বসে এখানে ড্রাগ এডিকশনে মত্ত আছো। ভাবলে এক এক সময় অবাক লাগে। এবং আমি যারা, এখন তো নতুন নাম দেওয়া হয়েছে কি, জেনজি, যে নতুন জেনারেশন, তারা, ওদেরকে আমি বলবো প্রকৃত অর্থে দেশাত্মবোধের যে ভাবনা একমাত্র ভারতীয় জনতা পার্টি, আর কোনো পার্টি
ভারতবর্ষে না আগে ছিল না এখনও আছে, একমাত্র ভারতীয় জনতা পার্টি। আর বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদীজি আসার পর যেভাবে দেশাত্মবোধের ভাবনার দিকে উনি, প্রকৃতিকে নিয়েও পর্যন্ত উনি ভাবেন, কি বলছেন, এক পের মাকে নাম, এ তো কেউ কোনোদিন বলেনি। এইগুলো আমাদের দেশাত্মবোধের ভাবনা আমাদের জায়গায়। উনি কি বলছেন যে ৭৫ সীমান্ত গ্রাম, ৭৫ বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হলো, ৭৫ সীমান্ত গ্রাম বীরকা নাম। আমরা সবাই এগুলো পালন করছি। এখনও যেসব বীর শহীদ আছে তাদের নাম সেখানে আজকে আমরা খোদাই করে রেখেছি। মেরে মাটি মেরা দেশ, এই মাটি আমার মা, তাকে স্মরণ করার জন্য এই কথাগুলো উনি বলছেন। সেই মাটি নিয়ে আজকে আমরা দিল্লি পর্যন্ত কর্তব্য পথে আমরা নিয়ে গেছি। আমরা এখানে সেক্রেটারিয়েটের সামনেও আমরা সেভাবে আমরা সেখানে বাগিচা এখানে তৈরি করেছি এবং ইন্ডিজিনাস যে গাছ আছে সেগুলো লাগানো হয়েছে। এই যে প্রকৃতির সাথে দেশাত্মবোধের ভাবনা, যে আমি আমার এই দেশের আমার জন্ম, আমার অনেক কিছু করার আছে, এই যে বিষয়গুলো আছে, আমি যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলেছেন, এক এক সময় অবাক হই যে আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে এইরকম একজন লিডার আমরা পেয়েছি। যে मैं চৌকিদার হুঁ, मैं চৌকিদার হুঁ অর্থ এই না, চৌকিদারের অর্থ আমি নিজে खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा। তো এটা দেশাত্মবোধের সাথে এই বিষয়গুলো আসছে। কিন্তু আজকে যেভাবে মহাত্মা গান্ধীজি জাতির পিতা, উনি যে বিষয়টা ভেবেছিলেন, খালি উনি ভেবেছেন, বলেছেন, কিন্তু কেউ পালন করেনি। আজকে স্বচ্ছ ভারত অভিযান, আজকে আমরা এটা আগে ভাবতাম দেশ স্বাধীন হওয়ার পরে এরকম একটা অবস্থা হয়েছিল যে কাচরা ফেলা বা নোংরা করা এটা আমাদের রাইটস, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা সেটা করতে পেরেছি। আজকে জনজাতিদের, যার সম্পর্কে আমরা কেউ কিচ্ছু জানতাম না, সেই জনজাতিদের, যাকে ভগবান বিরসা মুন্ডা, তাকে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সমস্ত জনজাতি, প্রায় ৭০০ মতো জনজাতি গোষ্ঠী সারা ভারতবর্ষের মধ্যে রয়েছেন, তাদের মধ্যে একাত্মবোধের বিষয় উনি এনেছেন। তো একের পর এক যে বিষয়গুলো উনি আনছেন, ওনাকে যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম। দেশ ছাড়া কিচ্ছু হবে না। আর কমিউনিস্টদের মধ্যে আমি যা দেখি, ওদের তো উল্টো। এক একবার আপনারা সবাই দেখেছেন, যেখানেই সমস্যা, যেই জায়গায় সমস্যা, সেটা সর্বভারতীয় স্তরেই হোক, সেটা ত্রিপুরা রাজ্যেই হোক, দেখবেন সব সমস্যা আপনি চোখ বুঝে আপনি বলতে পারবেন এর পেছনে কমিউনিস্টরা রয়েছে। সমস্ত জায়গায়, সব জায়গায়, যে কোনো জায়গায় দেখবেন কমিউনিস্ট থাকবে। আর এর সাথে এখন হাত মিলিয়েছে আবার কংগ্রেস, কারণ নিজেদের তো ক্ষমতা নেই, লোকবল নেই, পাওয়ারে বসার জন্য একদম উন্মাদ হয়ে গেছে। এখন কখন যে কাকে কি বলে কিছু মুশকিল এখন বলা। এখানে ব্রাহ্মণ মানুষরা আছেন, আমি জানি না গো মাংস আপনারা 7 পুরুষ আগে খেয়েছে কিনা, বলছে ব্রাহ্মণরা নাকি গো মাংস খেত। অদ্ভুত অদ্ভুত কথা শুনছি। সেদিন বলছেন, কি বলছেন, যে এখন আমরা উগ্রবাদ মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যে যার ঘরে আছো সবাই বেরিয়ে পড়ো। অদ্ভুত ঘটনা। রাজনীতি করেন তো রাজনীতির মতো কথা বলেন। আজকে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন যে কয়েকদিনের মধ্যেই মাওবাদীদের নিকেশ করা হবে, তাদের শেষ করা হবে, ওনারাই বলছেন যে আরে আলোচনার মধ্যে গোল টেবিলে বসা উচিত ছিল। ভাবুন আপনারা, ওদের মানসিকতাটা আজকে মুখ এবং তাদের যে মুখোশ সেটা কিন্তু বেরিয়ে এসছে। আসলে তারা এটাই চায়। আমরা আগে শুনতাম স্কুল লাইফে এবং কলেজ লাইফে কি, যে বন্দুকের নল থেকে রাজনৈতিক উৎস, দ্য পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান। আজকে কিন্তু বেরিয়ে আসছে, উন্মাদ হয়ে গেছে। কারণ ওরা কোনো অবস্থায়, ওনাদের যে মানসিকতা, রাজ্যের যে কোনো রাজ্যের, দেশ তো বাদই দিন, রাজ্যের কোনো অবস্থায় তারা বসারই উপযুক্ত নয়। আর সেই জায়গার মধ্যে 1978-79-এ ফাঁকি দিয়ে ল্যাটারাল এন্ট্রি নিয়ে রাজ্যেও চালানোর সুবিধা পেয়েছে।
যারা কোনোদিন বসারই উপযুক্ত নয়, বসার পর এই যে গদির আনন্দ, এই যে হট যে সিট, তার আনন্দ পেয়ে এরা বারবার, এর আগেও আপনারা দেখেছেন কংগ্রেসের সাথে মিলেমিশে আবার কংগ্রেসকে ডিচ করে, কারণ তখন যে কংগ্রেস সরকার যখন ছিল দিল্লিতে, বলে আমরা যখন বলবো বসবার জন্য তাদের বসতে হবে, উঠতে গেলে উঠতে হবে, সেই জায়গায় আবার রাষ্ট্রপতি শাসন দিয়ে আবার ল্যাটারাল এন্ট্রি নিয়ে এসছে। এখন আবার মাঝে মাঝে আমরা শুনি, কি শুনি, যে আরে বিজেপি তো নিজেদের মধ্যে ঝগড়া করে কয়েকদিনের মধ্যে চলে আসে, বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে, তাপসবাবু কবে ঝগড়া হবে, ঝগড়াটা হলে তারা ঢুকে যাবে, এখন এই আশায় আছে, মানুষের সাথে সম্পর্ক নেই। তো সেই জায়গায় উনাদের সময় সমস্ত আজকে ত্রিপুরাতে উগ্রপন্থীর সৃষ্টি হয়েছে, এবং উগ্রপন্থীদের ব্যবহার করে ওরা কিন্তু শাসন ক্ষমতায় ছিল, আজকে এটা প্রমাণিত। আর উনাদের সময়ে যতগুলো এই ঘটনা ঘটেছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের গৃহমন্ত্রীজির নেতৃত্বে আজকে পুরো নর্থ ইস্ট আমরা কিন্তু শান্তিতে আছি, ত্রিপুরাও সেখানে শান্তিতে রয়েছে। এটা প্রমাণ উনাদেরই মুখ্যমন্ত্রী যখন ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীরও যিনি গুরু, আরেক মুখ্যমন্ত্রী, উনি কি বলেছেন, নিপেনবাবু কি বলেছেন, আমি যদি জনজাতি হতাম, উপজাতি হতাম, তাহলে উগ্রপন্থী হতাম। এই তো অবস্থা ছিল ওদের। আজকে কিন্তু এগুলো আবার প্রকট হয়েছে, এখন বিপদে পড়ে গেছেন এইসব কথাবার্তা উল্টো পাল্টা বলাতে, এবং ফোনে করে আরেকজন সাথে কথা বলেন, এক পার্টির সাথে আরেক পার্টি, ফোনের রাজনীতি চলে। তোমরা বেরিয়ে এসো, কারণ ৩৫ বছরে কিছু লোককে সুযোগ সুবিধা দিয়েছে। আমি সত্যি এক এক সময় অবাক হই, যারা তথাকথিত ইন্টেলেকচুয়াল যারা আছেন, তাদেরকে আমি বলবো যে উনাদের যে কাণ্ড কারখানা দেখে আপনাদের লজ্জা বোধ হয় না? আপনারা কেন উনাদেরকে সাপোর্ট করেন? তথাকথিত ভদ্র মহিলাদের দিয়ে এখন নানা রকম কুকথা আকথা বলার স্টাইল দেখুন আপনারা, কোন জায়গায়, কোন নিচু স্তরে ওনারা চলে গেছেন আপনারা ভাবুন। আমি ওইসব তথাকথিত যারা ইন্টেলেকচুয়াল আছে তাদেরকে আমরা দেশ, আমার প্রেসিডেন্ট সাহেবে বলেছেন, আমরা সত্যি কি স্বাধীন হয়েছি? আমরা স্বাধীন হইনি, এইসব কারণে স্বাধীনতা আমরা পাইনি। ওরাই কিন্তু বারবার তৎকালীন সময়ে এই মুসলিম লীগকে সমর্থন করেছে, এই কমিউনিস্টরা, আজকে তারও ধারাবাহিকতা তারা বজায় রেখেছে। এগুলো বলতে হবে নেক্সট জেনারেশনকে, এবং একটা 1 ইঞ্চি স্পেস আগামী দিন এই কমিউনিস্টদের দেওয়া চলবে না, এবং দেব না আমরা কোনোদিন। আমি কালকেও এক জায়গার মধ্যে আমি বলে এসেছি যে আপনারা আজকাল খুব লম্ফজম্ফ করছেন, আমরা একদিকে দেশাত্মবোধের ভাবনা চিন্তা করছি, আর আপনারা সশস্ত্র আন্দোলনের কথা বলছেন। অদ্ভুত, আমি জানি না, আবার ওনারা এখন তার সুযোগ নেই, বুঝতে পারছে হবে না, সেই কারণেই উল্টো পাল্টা বলছে। আমার মনে হয় তাদের কাউন্সেলিং করার প্রয়োজন, খুব প্রয়োজন কাউন্সেলিং করার, আর নাহলে অসুবিধা হবে। কারণ আমরা কিন্তু কাউন্সিলিং করে তারপরে এমন কাউন্সিলর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে এইরকম কাউন্সিলিং করেছে যে দেশ ছাড়া তুমি অন্য কিছু ভাববে না, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের ডেভেলপমেন্ট অক্ষুণ্ণ রাখতে হবে। এই লোকগুলো সম্পর্কে কি বলবো? সার্জিক্যাল স্ট্রাইক হলো, আজকে এয়ার স্ট্রাইক হলো, বলছে কোথায় এয়ার স্ট্রাইক, প্রমাণ দিন। তো একজন বলছিল নেক্সট টাইম যখন এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক এগুলো হবে, তখন উনাদের লিডারকে, যিনি প্রশ্ন করেছিলেন, উনাকে নিয়ে যাবেন এবং সেখানে রেখে আসবেন, এছাড়া আর উপায় নেই। তো এইরকম হচ্ছে, দেশকে কিভাবে আজকে 100-র উপরেও যায়নি, আজকে কংগ্রেস তো 100-র উপরেও আসন পায়নি, ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছে। এখনও ভাবছেন, আমাকে অনেকে বলে অবস্থা বেশি ভালো না ত্রিপুরার, চারিদিকে শুনি এই হচ্ছে সেই হচ্ছে। আমি বললাম আমরা তো পরীক্ষা এখনও দেওয়ার পড়াশোনা শুরুই করিনি, আমরা বইগুলো এনেছি এখন, এবং বইগুলো যখন পড়া আরম্ভ হবে, এখনও তো 1.25 বছর 1.5 বছর আছে,
আমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা চলছে ক্লাসে, 3 মাস আগে পড়াশোনা করতাম। 3 মাস পড়লেই দেখতো, আমাদের যারা সিনিয়ররা তারাও বলতো। তা আমরা যখন এই পড়াশোনা, আমি বলবো এখানে যারা আছেন, আমরা পড়াশোনার অর্থটা আপনারা বুঝে নিন, কী পড়াশোনা করবেন। সেই পড়াশোনাটা করার পরে যখন আমরা রাস্তায় নামবো, ওনাদেরকে খুঁজেও পাবেন না আপনারা, কারণ তাদের কাছে কিচ্ছু নেই। এদের ইতিহাস আমি বললাম যে আমাদের এখন যে মোবাইল, এই মোবাইলটা কিন্তু AK-47 উপরে, AK-48 বলে দিই এটাকে। কারণ এর মাধ্যমে তৎকালীন সময়ে যদি ওদের সময়ে এই AK-48টা থাকতো, তাহলে ওদের কুকীর্তিগুলো কিন্তু ইমিডিয়েটলি দেখাতে পারতাম। এত কিছু করেছে মানুষের, স্কুলে, কলেজে, সব জায়গার মধ্যে একটা মানে এমন একটা পরিস্থিতি করেছে যে না পড়াশোনা করা যেত, কখন যে বোমা পড়ে কোনো ঠিক নেই। ক্লাবে আমি আজকেও সকালে এক জায়গায় ব্লাড ডোনেশনে আমি গেছিলাম, যে পরিস্থিতিই ছিল না। এক ক্লাবের সাথে আরেক ক্লাবের এই অস্ত্রের যে ঝংকার, উনি যে বলেছেন যে অস্ত্রের নিয়ে আন্দোলন করতে হবে, এইগুলো তো ক্লাবে ক্লাবে মারপিট, দায়ের, আমার নিজের চোখে দেখা, এইসব আমরা সব জানি। তো স্বাধীনতা মানে এমনিতে স্বাধীনতা হয় না। স্বাধীনতা হয় নিজের ঘরের মধ্যে স্বাধীন থাকতে হবে, পাড়াতে স্বাধীনতার বোধ থাকতে হবে, আমার ঘরকেও যেরকমভাবে আমার নিজের মনে করতে হবে, আমার পাড়াকেও সেরকমভাবে মনে করতে হবে, আমার সমাজকেও সেভাবে মনে করতে হবে, এবং রাজ্য এবং তথা দেশকে আমার মনে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ যে বিকশিত ভারত বলেছেন, এর জন্যে ওনাদের সমস্যা হচ্ছে। কারণ যদি ভারত শক্তিশালী হয়ে যায়, তাহলে তো কেউ আর আমাদের দাম দেবে না। আস্তে আস্তে তো কমে যাচ্ছেই, এখন তো দেখা যাচ্ছে না। যদি আমরা ভারতবর্ষের মানচিত্রটা দেখি, যাও একটা ছিল সেটাও গেছে, এবং তাদেরই যে বন্ধু, তাদের কাছে পাওয়ার ট্রান্সফার হয়েছে। এখন চিন্তা হচ্ছে যে ত্রিপুরাতে চলো সবাই মিলে, কারাত থেকে আরম্ভ করে আর বাদ নেই, সবাই কিন্তু এখন ত্রিপুরাকে নিয়ে সবাই চিন্তিত যে ত্রিপুরাতে চান্স আছে, একটা চান্স আছে, এখানে সবাই ঝাঁপিয়ে পড়ি। আমি আবার বলছি যে আপনারা তাদের যা যা যেভাবে জবাব দেওয়া, সেই জবাব আপনারা দেবেন। এবং সাধারণ মানুষের কাছে এত কাজ আমরা করেছি, শুধু কাজের নিরিখে আমরা মানুষের কাছে যদি যাই, আর কিচ্ছু লাগবে না। সবাইকে আজকের এই অবজারভেন্স অফ পার্টিশন হররস রিমেম্বারেন্স ডে এখানে উপস্থিত থাকার জন্য, আবার যারা এই পার্টিশনের কারণে, আমরাও আছি এর মধ্যে, তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, যে বিভীষিকাময় জীবনযাপন করেছেন, যেভাবে নিজের মূল জায়গার থেকে সেই ভিটে ছাড়া হয়ে এসছেন, তারা যেভাবে সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে, আমি তাদেরকে নতজানু হয়ে প্রণাম করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য অসংখ্য